আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনার সন্দেহভাজন জড়িতদের মধ্যে সিয়াম নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঘটনা তদন্তে ডিবির একটি দল নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। সকালে 4 সদস্যের দলটি নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানবন্দরে সাংবাদিকদের হারুনুর রশিদ বলেন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেপ্তারের কথা শুনেছেন। এই হত্যার সঙ্গে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে, সেটি নিয়ে তদন্ত করতে যাচ্ছে তার দল। তিনি বলেন, ইন্টারপোল ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে। আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালে পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্তের কাজে সহযোগিতা আমরা চাই। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদের জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা হয়তো অনুরোধ করেছি। বৃষ্টি উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তের 5টি উপজেলা প্লাবিত হচ্ছে। সিলেট শহরেও বন্যার পানি প্রবেশ করেছে। এরই মধ্যে নগরীর 4000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন উপজেলার রাস্তাঘাট তলিয়ে আছে পানিতে। এইসব এলাকায় ঘরবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে কয়েক লাখ মানুষের। অন্যদিকে সুনামগঞ্জে সুরমা, বোলাই, রক্তি ও জাদুকাটা নদীর পানি কিছুটা কমেছে। সুরমার পানি ছাতক উপজেলার একটি পয়েন্ট বিপদসীমার কিছু উপর দিয়ে প্রবাহিত হলেও রাস্তাঘাট ও ঘরবাড়ির কোনো ক্ষতি হয়নি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, নদীর পানি হাওরে প্রবেশ করেছে এবং ভারী বৃষ্টি না হয় জেলার বিভিন্ন নদীর পানি কমছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। দুশ্চিন্তার মাঝে আছে যে যখন তখন গরুর ভিতরে পানি উঠতে পারে। আমরা বর্তমানে খুব বিপর্যয়ের মুখে আছি। যেখানে পানি উঠেছে সব ওভারফ্লো হয়ে উঠেছে। আমরা একটু বৃষ্টিতে পানি জমে যায়, আর হাঁটা চলা এবং চলাফেরা খুবই কষ্ট। ক্ষতিগ্রস্ত যে এলাকাসমূহ সেগুলো তাদের ক্ষয়ক্ষতি সাপেক্ষে তাদেরকে ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এই মুহূর্তে জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, একটু আগে যে সিলেটের বন্যার পরিস্থিতির কথা বলছিলেন সেটি সুনামগঞ্জে, কিন্তু এর একটু ব্যতিক্রম। সিলেটে এই মুহূর্তে যে সীমান্তবর্তী এলাকায় কিছুটা বন্যা পরিস্থিতি উন্নতি হলেও সেই দুর্ভোগ কিন্তু বাড়তেছে, কেননা এখন আস্তে আস্তে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি উঠতেছে। যদি বলি আমি যে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে পানি নেমে কিন্তু সিলেটে শহর এবং বিভিন্ন এলাকা থেকে যখন পানি বিপদসীমার উপরে আছে, তবে সুনামগঞ্জে যেহেতু হাওড়ে এখন পর্যন্ত অনেক হাওড় আসলে পানিতে ভরাট হয়নি, এই কারণে সুনামগঞ্জে যে নিম্নাঞ্চলে দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে পুরো একটা মাঠ ইতিমধ্যেই উজান থেকে পানি এসে তলিয়ে গেছে। বিপদসীমার উপরে কিন্তু সুনামগঞ্জে পানি না থাকলেও এই নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হচ্ছে। একটু জানিয়ে রাখি, সাতকি কিন্তু এখনো পর্যন্ত 54 সেন্টিমিটার উপর দিয়ে আছে। তবে স্বস্তির খবর হচ্ছে হাওড়ে প্রবেশ করার কারণে এই এলাকার মানুষের অতটা শঙ্কিত না। তারপর প্রশাসনের পক্ষ থেকে তারা দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি নিচ্ছেন। আমি যদি আপনাকে জানাই, এখন পর্যন্ত সুনামগঞ্জ সিলেট অঞ্চলে আজকে বৃষ্টিপাত হয়নি। এছাড়াও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যা সতর্কী কেন্দ্রের যে তাদের যে 48 ঘন্টার কথা তারা একটি পূর্বাভাস দিয়েছে যে এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতি এবং পানি যে সমতলে হ্রাস পেতে পারে এবং ক্রমশই উন্নতি হতে পারে। তো সুনামগঞ্জে আসলে মানুষ এখনো সতর্ক রয়েছেন। নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি করলেও বন্যা পরিস্থিতি হয়নি। পানি উন্নয়ন বোর্ড যেমনটা বলছে আমরাও আসলে দেখছি। তো এই ছিল সুনামগঞ্জের পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। আপনাকে ধন্যবাদ।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলের মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দারা। বরগুনা উপকূলের মানুষ ও ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বরিশালের বিভিন্ন উপজেলায় ভেঙে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটি মেরামত শেষে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তবে স্থায়ীভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। বাংলাদেশি সহ সব দেশের কর্মীদের জন্য আজ থেকে বন্ধ হয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা পেলেও বিমানের টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারল না কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক। রাতভর হজরত শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা নিয়ে বাড়ি ফিরছে অনেকেই। এই জন্য ফ্লাইট ক্যাপাসিটি না থাকাকে দায়ী করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গাফলতিকে দায়ী করছে তারা। দর্শক, এখন দেখুন সুফিয়ান ফারাবি রিপোর্টটি। স্বপ্নের দেশ মালয়েশিয়া যাওয়ার প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই ভিড় করছেন শ্রমিকরা। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মের সন্ধানে মালয়েশিয়া যেতে না পেরে হতাশ সবাই। বলছেন এজেন্সিগুলোর প্রতারণার কারণেই প্রবাসে যাওয়ার স্বপ্ন ভঙ্গ তাদের। এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরছেন কেউ কেউ। যোগাযোগ করতেছি, ফোন করে না, আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই। ফোন ধরতেছে না ভাই, কি করবো, মাথা ঠিক নেই ভাই। টাকা পরিশোধ করো, টাকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না। টিকিটের জন্য আমার এক্সট্রা 40,000 টাকা আরো বেশি পে করতে হয়েছে। এই পে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না? এই জায়গার ক্ষেত্রে এরা এরকম দুর্নীতি করতেছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নেই। এখন আমরা এই 5,60,000 টাকা দিয়েছি। এখন আমরা যদি মালয়েশিয়ার ভিতরে না ঢুকতে পারি তাহলে আমাদের জীবনযাপন খুব কঠিন হয়ে যাবে। এমন পরিস্থিতি এড়াতে পূর্ব থেকেই পরিকল্পনা করে ফ্লাইট ক্যাপাসিটি বাড়ানোর প্রয়োজন ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ছিল বলেও অভিযোগ তাদের। প্রতিটা রুটেই একটা ক্যাপাসিটি থাকে এয়ারলাইন্সের, পার ডে বা পার উইকলি, মান্থলি। এই মাসে এসে এই প্রায় 50-60 হাজার যাত্রী তারা কুয়ালালামপুর যেতে হবে, এটা কিন্তু এক মাসে ক্যারি করা কোনো এয়ারলাইন্স বা সবগুলো এয়ারলাইন্স মিলেও কিন্তু সম্ভব না। মূলত এটা একটা সমন্বয়হীনতা। আমরা যেটা দেখলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি, এয়ারলাইন্সগুলো কিংবা এখানে বিমান মন্ত্রণালয় আছে, বায়রা আছে, আমরা আটাব আছি, কারোর সাথে কারো কোনো সমন্বয় নাই, কোনো যোগাযোগ নাই। এই যে 50-60 হাজার যাত্রী এক মাসের মধ্যে যেতে হবে, এটা কোনো প্রস্তুতি নেই এবং এমন একটা অবস্থা যে কেউ বোধহয় এটা কিছু জানেই না। মালয়েশিয়া সরকারের সঙ্গে সরকারিভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি সুগম করতে চালু হয়েছে বেনাপোল মোংলা রেলপথ। সকাল 9:15 যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে মোংলা কমিউটার ট্রেনটি খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে মোংলা যায়। বেনাপোল রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে বেতনা কমিউটার ট্রেনের বগি ও ইঞ্জিন দিয়ে মোংলা কমিউটার ট্রেন চলবে। আগে বেতনা কমিউটার ট্রেন খুলনা থেকে বেনাপোল দুবার চলাচল করলেও আজ থেকে খুলনা বেনাপোল রুটে একবার এবং বেনাপোল থেকে মোংলা চলাচল করছে একবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে ওঠা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত চলছে। অন্যায় করে থাকলে তার বিচার হবে। নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল, মানে যারা আমাদের কাছে ধৃত রয়েছে, তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন। আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধরতে। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন মানে কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই।
এই বছরের এইচএসসি পরীক্ষা আগামী 30 জুন থেকেই শুরু হচ্ছে। তবে সব ধরনের অপপ্রচার থেকে দূরে থেকে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এইচএসসি পরীক্ষা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে মর্মে একটি বিজ্ঞপ্তি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটিকে ভুয়া বলে আখ্যায়িত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ঘূর্ণিঝড় রেমাল ও বৃষ্টি পরবর্তী সময় অতি অস্থির হওয়া কাঁচা বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। এক রাতের ব্যবধানে কেজিতে 80 থেকে 100 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে নতুন করে দাম বেড়েছে আলু ও পেঁয়াজের। আমদানিতে ঘাটতি না থাকলেও কুরবানির ঈদের অজুহাতে বাড়তি মশলার দাম। আমিষের ঘাটতি পূরণ করা ডিমেও নেই কোনো স্বস্তি। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমাল আর বৃষ্টির অজুহাতে ডাবল সেঞ্চুরি ছাড়িয়ে যায় কাঁচামরিচের দাম। তবে কয়েকদিন এভাবে চলার পর এক রাতেই আবার কেজিতে কমেছে 100 টাকা। কারণ বাজার নর্মালি প্রতিদিন 5 থেকে 6 টাকা আসে, আর যেদিনকে বেশি হয় সেটা ওই যে অন্য জায়গাগুলো তখন বাজার ঢুকে গেলে তখন বাজারটা কমে যায়। আর নর্মালি ওটাতে থাকলে সিচুয়েশন যে 5 টাকার ভিতরে আসে তাহলে দাম সময় সময় থাকে, 5 টাকা থেকে 2 টাকা কম আসে তাহলে 120 টাকাটা 180 টাকা হয়ে যায়। একদিন হয় 10 টাকা বেশি আর একদিন 50 টাকা বেশি। পট্টির দিকে সবজির দামও 30 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। পটল বেচতেছি 30 টাকা কেজি, বটবটি বেচতেছি 60 টাকা কেজি, তারপর বেগুন বেচতেছি 60 টাকা কেজি। শুধু সবজির বাজার চিন্তা করলে হবে না তো, কিন্তু অল ওভার সেন্সে বাজার প্রাইস অনেক হাই, এটাকে কন্ট্রোলে আনার ব্যবস্থা করা উচিত। তবে কোনো কারণ ছাড়াই কেজিতে 5 টাকা বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা রসুনও। আলু বেচতেছি 60 টাকা কেজি, পেঁয়াজ বেচতেছি 80 টাকা কেজি। তো আমদানি থাকলে দাম কমতো, কিন্তু মাল কম বাজারে, এই জন্য দাম বেশি। বাজার যেভাবে আমাদেরকে খাওয়ায় আমরা সেইভাবেই খাই। বাজার কন্ট্রোল করতেছি, বিভিন্ন যাদের দায়িত্ব আছে যারা, আসলে ওইভাবে কন্ট্রোল হয় না। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও খোরা অজুহাতে গেল 2 সপ্তাহ ধরেই আকাশ ছোঁয়া সব ধরনের মশলা। কারণ আসলে যারা এলসি করে তাদের কাছে সবকিছু, তারা বিভিন্ন অজুহাত দেখা যাচ্ছে, ডলার সংকট, কস্টিং, জ্বালানি তেল, বিভিন্ন অজুহাত দেখা যাচ্ছে, দিনকে দিন দাম বাড়াতেছে। কোরবানির বাকি আছে আর 2 সপ্তাহ, দেখা যাচ্ছে মশলার দাম বাড়ার আরো শঙ্কা আছে। সরবরাহ ভালো আছে কিন্তু দাম বাড়তেছে। 150 টাকা ডজনে বিক্রি হচ্ছে লাল ডিম, আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ব্রয়লার মুরগি। সরবরাহ হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে গরমের কারণে, তার কারণে ডিমের দাম বাড়তি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 60,000 থেকে 20 লাখ টাকা দামের গরু প্রস্তুত করছে খামারিরা। গেলবারের তুলনায় বেচে বিক্রি এখনও জমে না উঠলেও বিক্রেতাদের প্রত্যাশা অনেক। তবে আগে থেকে পছন্দের পশু কিনতে গিয়ে ক্রেতারা বলছে এবার দাম একটু বেশি। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে আশিকুল আলমের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। কুরবানির ঈদ সামনে রেখে গরু পালন করছেন খামারিরা। ফ্রিজিয়ান, ব্রাহ্মা, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের দেশি গরু দিয়ে সাজানো হয়েছে খামার। শেষ মুহূর্তে পশুর প্রতি যত্ন বেড়ে গেছে। নিয়ম করে গোছল ও খাওয়ানো সহ গরুর ওজন বাড়াতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে বিভিন্ন দামের গরু কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে। শুধু বড় গরু নয়, মধ্যবিত্তের কথা মাথায় রেখে প্রস্তুত করা হচ্ছে ছোট আকারের পশুও। তবে তুলনামূলক এবার ছোট গরুর সংখ্যা কম। হাটের ভিড়ে কুরবানির পশু কেনার ঝামেলা থাকায় খামারে এসেই পছন্দের পশু কিনছেন অনেকে। লাইভ ওজন যেটা, এই বিক্রিটা কিন্তু খুব কম ছিল, তাতে বোঝা যাচ্ছে এবছরে এটাকে মানুষ প্রাধান্য বেশি দিচ্ছে, এবং এই জন্য দিচ্ছে যে হাটবাজারে গরু কিনে যে মানুষ প্রতারিত হয়েছে, এই জন্য লাইভ ওজনের দিকে মানুষ চলে যাচ্ছে। হাটে গেলে তো দেখা যায় গরুগুলো অনেক সময় মানে এমন হয় যে মানুষের গায়ের উপর উঠে যায়, আর এখানে আসলে সুন্দর পরিবেশে নেওয়া যায়। দামটা কিছু কম আর বেশি হোক, কিন্তু পরিবেশটা এখানে ভালো। রাজধানীর মোহাম্মদপুরের দুধের বাড়ি এগ্রো খামারি জানান, মধ্যবিত্তের কথা মাথায় রেখে মাঝারি ও ছোট আকারের গরু বেশি আনছেন তারা। আমাদের এই মোহাম্মদপুরের দুধের বাড়ি এগ্রোটা একটু ব্যতিক্রম। আমরা সবসময়ই 1 লাখের নিচে এবং 1 লাখের থেকে সামান্য বেশি এই ধরনের গরু আমাদের ফার্মে প্রচুর থাকে। দিন যত গড়াচ্ছে খামারে পালন করা গরু কেনার আগ্রহ বাড়ছে ক্রেতাদের। আশিকুল আলম, RTV, ঢাকা। আসছে বাজেটে আবারও ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। 2020-2021 অর্থ বছরের 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও এবার তা 15% হচ্ছে। এদিকে বৈধ টাকার কর 25 থেকে বাড়িয়ে 30% করার পরিকল্পনা করছে সরকার।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির মতে সরকারের এমন সিদ্ধান্ত অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। সাধারণ ক্ষমার আওতায় 2024-25 অর্থ বছরের বাজেটে বিনা প্রশ্নে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় 15% কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। ফলে অর্থের উৎস সম্পর্কে সরকারি কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। অর্থ পাচার ঠেকাতে এমন সিদ্ধান্ত বলে জানায় মন্ত্রণালয়। তবে একে নেতিবাচক হিসেবেই দেখছে অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অর্থনীতিবিদ এম আকাশ মনে করেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণে সরকারের রাজস্ব আদায় বাড়বে না, বরং কমবে। যে অন্যায় করলো তাকে আপনি সুযোগ দিলেন, আর যে ন্যায়সঙ্গত কাজ করলো তাকে আপনি পানিশমেন্ট করলেন। তাহলে কোনো ক্রমেই তো এটা অর্থনৈতিক নৈতিকতার মধ্যে পড়ে না। কালো টাকা করাটাই সাদা রাখার চেয়ে লাভজনক। এই জিনিসটা তো হোল অর্থনীতির জন্য একটা রং সিগন্যাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ অবৈধ উপার্জনকেই উৎসাহিত করবে। বৈধ আয়ে 30%, বিপরীতে অবৈধ আয়ে 15% কর। এমন সিদ্ধান্ত কোন নৈতিকতার ভিত্তিতে, সে প্রশ্নও রাখেন তিনি। শুধুমাত্র বৈষম্যমূলক স্বাভাবিক বিবেচনা সেটা না, এটা হচ্ছে অনৈতিকতা বর্জিত বৈষম্যমূলক। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, অবৈধ উপার্জনকে উৎসাহিত করা হচ্ছে। কালো টাকা সাদা করার এমন সুযোগ দেয়া সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক বলে মত তার। অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক ব্যবস্থা হওয়া সত্ত্বেও এটা যেটা করা হচ্ছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এই পথ থেকে সরকারের সরে আসা উচিত। এনবিআর এর তথ্য মতে 10% কর দিয়ে 2020-21 অর্থ বছরে 11,839 জন 20,500 কোটি টাকা বৈধ করেন। এতে আদায় হয় 2064 কোটি টাকার রাজস্ব। আর 2021-22 অর্থ বছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগও দেয়া হয়েছিল। তবে কেউই সরকারের দেয়া এই সুযোগ নেননি। নাজিব ফরাজি, আরটিভি, ঢাকা। জামালপুরের নকশিকাঁথা সহ অন্যান্য যে উদ্যোগগুলো গ্রহণ করছে ছোট ছোট উদ্যোক্তাদের, তাদের জন্য এইবার বাজেটে যেন একটা বরাদ্দ রাখে। প্রত্যেকটা ব্যবসায়ী যেভাবে অধিক মুনাফার আশায় যে কৃত্রিম সংকটটা তৈরি করবে, এটা এখন থেকেই তৈরি করবে। এই বাজেটের আগেই সরকার এখন থেকেই পদক্ষেপ নেয়, আর এখন থেকে পদক্ষেপ নিলে আমাদের কোনো জিনিস দাম বাড়বে না। এখন পর্যন্ত আমরা যা পাচ্ছি এইভাবে থাকলে জনগণ খুশি, দোকানদার খুশি, সবাই খুশি। কৃষক বান্ধব বাজেটটা আসলে আমাদের দরকার, এটাই চাই যেন সার, বীজ, কীটনাশকের দাম কম থাকে। সরকার যেন এই বছরে কৃষকদের জন্য একটু ভর্তুকি দেয়, আমরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই। দাম বৃদ্ধির কারণে অনেক ফার্ম এখন বর্তমানে বসে আছে। সামনে যদি পোলট্রি ক্ষেত্রে যদি সরকার বাজেটে যখন ভর্তুকি দেয়, তাহলে দেখা যাচ্ছে ব্যবসার গতিটা আবার হয়তো ফিরে আসবে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7ম ও শেষ দফার ভোট গ্রহণ চলছে। এই দফায় ভারতের 7 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57 আসনে ভোট হচ্ছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল 11টা পর্যন্ত গড় ভোটদানের হার 26.3%। সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে 31.92%। এছাড়াও বিহারের 24.25%, চণ্ডীগড়ে 25.03%, ঝাড়খণ্ডে 29.55%, উড়িষ্যায় 22.64%, পাঞ্জাবে 23.91% এবং উত্তরপ্রদেশে 28.02% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 24.02%। এই দফার নির্বাচনে তৃতীয়বারের মতো উত্তরপ্রদেশের বারাণসী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের ফল প্রকাশ করা হবে 4 জুন। দর্শক, লোকসভা নির্বাচন নিয়ে কলকাতা থেকে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়।
রাজ্যের মোট 57টি আসনে কিন্তু আজকের ভোট গ্রহণ চলছে। আজকের ভোট গ্রহণে কিন্তু গোটা দেশের মধ্যে দেখা যাচ্ছে 904 জন প্রার্থী কিন্তু তারা ভোটে কিন্তু লড়ছেন, অর্থাৎ তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের জাতীয় নির্বাচন কমিশন সকাল 11টা পর্যন্ত যে তথ্য দিয়েছে, ভোটের গড় হার গোটা দেশে এখনো পর্যন্ত ভোট পড়েছে 26.3% এবং পশ্চিমবঙ্গে 28.1%। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বেশ কিছু অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে এবং পাশাপাশি দেশের এই নির্বাচনকে কেন্দ্র করে যে যা ব্যবস্থা নেওয়ার কথা, কড়া পদক্ষেপের ক্ষেত্রে নজরবন্দি যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বুথে কিন্তু বসানো হয়েছে ওয়েবকাস্টিং মেশিন এবং এআই প্রযুক্তির মধ্য দিয়ে কিন্তু সেই কাজ চলছে। আমি একবার সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন, আমি নিরাপত্তা বাহিনী কিন্তু একেবারে সদা সতর্ক রয়েছে ভোটকে শান্তিপূর্ণ করার জন্য। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। সেই জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন সদা সতর্ক থাকছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় বাইডেনের স্থায়ী যুদ্ধবিরতিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচকভাবে দেখছে। হামাস বলেছে, যুদ্ধবিরতির এই প্রস্তাব 8 মাসের যুদ্ধ থামানোর আশা জাগিয়েছে। জাতিসংঘের খাদ্য সংস্থা বলছে, ইসরায়েল রাফা শহরে চলে যাওয়ার পর থেকে দক্ষিণ গাজার কিছু অংশে দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে 36,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত প্রায় 82,000 ছাড়িয়েছে। এবার খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। যুক্তরাষ্ট্রে পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচটি টি-20 সিরিজটি 2-1 ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর বৈরী আবহাওয়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হয়নি প্রথম প্রস্তুতি ম্যাচ। তাই টি-20 বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের সাম্প্রতিক অফর্মের কারণে এই ম্যাচটি গুরুত্বের সাথে নিচ্ছে না ভারত। বিশ্বকাপের মূল আসর শুরু হবে আগামীকাল। সময়ের কাটায় টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে কাল। আনন্দ উদযাপনের পাশাপাশি বিদায়ের রাগিনী রয়েছে এই আসরে, কারণ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত এই আসরটি হতে পারে সাকিব, রোহিত, ওয়ার্নার সহ বেশ কয়েকজন ক্রিকেটারের শেষ টি-20 বিশ্বকাপ। নাজমুস সাকিবের রিপোর্ট। টি-20 মানেই ব্যাটে বলে উত্তাপ ছড়ানো। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বমঞ্চে উত্তাপ ছড়াতে তরুণ ক্রিকেটারদের উপরেই ভরসা রাখে দলগুলো। তবে এর মাঝেও পুরো হারের ভেলকি দেখাতে মুখিয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। লাল সবুজ জার্সিতে এবারে বিশ্বকাপটি শেষ আসর হতে পারে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের। দেশসেরা অলরাউন্ডার সাকিব একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি টি-20 বিশ্বকাপের প্রথম আসর থেকেই টাইগারদের প্রতিনিধিত্ব করছেন। 37 বছরের সীমানা পেরোনো মিস্টার 75 36 ইনিংসে 47 উইকেট নিয়ে অবস্থান করছেন সীমিত ওভারের বিশ্ব আসরের উইকেট শিকারীর তালিকায় সবার শীর্ষে। ব্যাট হাতে করেছেন 742 রান। এবারের আসর থেকে টি-20 আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে পারেন এই অলরাউন্ডার। টাইগারদের টি-20 দলের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ 2007 সালে টি-20 বিশ্বকাপে অভিষেক হলেও 38 বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার খেলেছেন মাত্র 26 ম্যাচ, যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ 363 রান আর বল হাতে নিয়েছেন 8 উইকেট। সাইলেন্ট কিলার খ্যাত এই অলরাউন্ডারের টি-20তে ব্যাটের ঝলক বিশ্বকাপের পর হয়তো আর দেখা যাবে না। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম সফল খেলোয়াড় ভারতের 37 বছর বয়সী অধিনায়ক রোহিত শর্মা, 35 বছর বয়সী বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাদের জন্য এবারে টি-20 বিশ্বকাপ হতে পারে শেষ আসর। বর্তমান বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের 36 বছর বয়সী অলরাউন্ডার মঈন আলী ও অস্ট্রেলিয়ার 38 বছরের ওপেনার ডেভিড ওয়ার্নারও রয়েছেন টি-20কে বিদায় জানানোর সম্ভাব্য তালিকায়। নাজমুস সাকিব, আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।